এখন শুনবেন আজকের গল্প। এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু সেটা এই রিসর্টে অফকোর্স নয়। তাহলে কোথায়? এই চোখ, এই হাসি কোথাও যেন দেখেছি। এমনকি গলার স্বরটাও মনে হলো আগে কোথাও শুনেছি আমি। এই দিকটায় এসো তো দেখি একবার। আরে ধুর, বিরক্ত লাগছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আসার সময় এদিক দিয়ে এসেছিলাম নাকি সেটা অন্য কোনো সিঁড়ি ছিল? হঠাৎ একটা ছবিতে থেমে গেলেন প্রবীণবাবু। জানলার বাইরে কিছু একটা নড়ছে। চোখ কুঁচকে জুম করলেন। বিছানার পাশে জানলা, জানলার বাইরে গাছ, আর গাছের ডালে অস্বাভাবিক কিছু নড়ছে। গাছের ডালে বসে আছে একটা নারী। আমি তো বলেছিলাম একদিন ফিরবো। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজের ভূত কথাতে আজ শুনবেন রিক সুন্দর ব্যানার্জির কাহিনী অতল জলের টান। গল্প পাঠে আমি অনুরণ। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। সারাদিনই মেঘলা, ঝিরঝিরি বৃষ্টি, বিকেল শেষের মুখে। আজ তাই আরও তাড়াতাড়ি নরম হয়ে এসেছে আলো। শহর থেকে অনেক দূরে চারপাশে জঙ্গল, নিচে পাথর গড়িয়ে পড়া ঝর্ণা, আর উপরে শুধু মেঘে ঢাকা আকাশ। গন্তব্য পাহাড়ের কোল ঘেঁষা একটা রিসর্ট, যেখানে মোবাইলের নেটওয়ার্কও হার মানে নীরবতায়। এমন জায়গায় মানুষ আসে বিশ্রাম নিতে, ফিরে গিয়ে স্মৃতি রোমন্থন করলেও থাকে না মায়ায় জড়াবার অবকাশ। কিন্তু কিছু আত্মা, তারা ফিরে আসে বারবার কোনো এক অজানা মায়ার টানে। রাস্তা প্রায় ফাঁকা। প্রবীণবাবুর সদ্য কেনা দামি গাড়ি এগিয়ে চলেছে নির্জন হাইওয়ের ওপর দিয়ে। স্টিয়ারিংয়ে তিনি নিজেই। চোখে ক্লান্তি, মুখে চিন্তার ছাপ। পাশে স্ত্রী পারুল, চোখ আধো বুজে ঘুম ঘুম ভঙ্গিতে। বিরক্তি নিয়ে আর চোখে একবার তাকিয়ে প্রবীণবাবু বলে উঠলেন, ঘুমোলে পেছনের সিটে গিয়ে ঘুমাও না। কোনো উত্তর না পেয়ে আয়নায় তাকালে প্রবীণবাবু দেখলেন পিছনের সিটে ছেলে স্যাম। কানে হেডফোন, জানলার বাইরে উদাসীন তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনটা স্ক্রোল করছে মাঝে মাঝে। ওই ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করছে হয়তো। সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। পারুলের প্রতি বিরক্তিটা চেঁচিয়ে ছেলের উপরেই উগরে দিলেন প্রবীণবাবু। আচ্ছা, তুমি কি ইচ্ছে করে কানে হেডফোন দিয়ে রেখেছ? তোমার কোনো কথা নেই আমাদের সাথে? আশ্চর্য, মিনিমাম একটা উত্তর দেওয়ার ভদ্রতাটুকু ভুলে গেছো দেখছি। চোখ না খুলে ঝিমুতে ঝিমুতেই পারুল দায়সারাভাবে বলে ওঠে, তা মনে হয় আদৌ কোনো কথা ওর কানে যাচ্ছে। ইদানিং প্রবীণবাবু সরাসরি বাগযুদ্ধে যেতে চান না পারুলের সাথে, কিন্তু এইবার নিজেকে সামলাতে না পেরে বলেই দিলেন মুখের ওপর। আশ্চর্য, এমনভাবে গান শুনবেই বা কেন, যাতে চারপাশে কে কি বলল শুনতেই না পায়? আর তুমি বা ঘুমোচ্ছ কেন সামনে বসে? উফ, কি করব চোখ লেগে গেলে। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার ফুরোচ্ছে না। দেখো পারুল, আমি কিন্তু অন্য জায়গার কথা বলেছিলাম, কিন্তু তুমি আর তোমার ছেলে মিলেই জেদ করলে এই রিসর্টটাতেই নাকি যাবে। ভুলে যাচ্ছ বোধহয়। স্যাম ইউটিউব থেকে কোনো ইংরেজি গান চালিয়ে শুনছিল। আচমকা গানটা বারবার থেমে থেমে যাওয়ায় হেডফোন খুলে হতাশ হয়ে বলে, আরে এখানে তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, হোটেলে ওয়াইফাই থাকবে তো। ভেতরের বিরক্তিটা নিজের মধ্যে খানিক চেপে রেখে এক মুহূর্ত সময় নিয়ে নির্বিকার শান্ত গলায় উত্তর দেন প্রবীণবাবু।
না থাকলেই বা কি এসে গেল? বেড়াতে যাচ্ছ, জায়গাটা এক্সপ্লোর করবে, ওয়াইফাই দিয়ে কি হবে? একটা তাচ্ছিল্য নিয়ে মুচকি হাসে স্যাম। বাবার প্রতি পুরনো কোনো ক্ষোভ ঝরে পড়ে যেন তার কথায়। বাবা, তুমি এসব বুঝবে না। তোমার আমার প্রতি প্রায়োরিটি কোনোদিনই ছিল না বাবা। তুমি কোনোভাবেই অস্বীকার করতে পারবে না, তাই না? স্বামীর প্রতি নানা রকম অভিযোগ জমতে জমতে পাহাড় হয়ে গেলেও বাধ্য হয়ে স্যামের আচরণের প্রতিবাদ করে পারুল। শ্যাম, প্লিজ অসভ্যের মতো মুখে মুখে কথা বলো না। ছেড়ে দাও প্রবীণ, থাকতে দাও ওকে নিজের মতন। গাড়িটা এগিয়ে চলে, কিন্তু কেউ কথা বলছে না। নীরবতা যেন ভারী পর্দার মতো নেমে এসেছে তাদের মাঝে। এই গাড়ির 3 জন মানুষ, প্রবীণ, পারুল আর তাদের ছেলে স্যাম। বাইরে তারা এক পরিবার, কিন্তু ভেতরে 3টে একা মানুষ, যারা একে অপরকে আর চেনে না। প্রবীণবাবুর চোখ মাঝে মাঝে পড়ে রাস্তার একটা বোর্ডে। সেখানে লেখা সিলভার লেক রিসর্ট, 2 কিলোমিটার। গন্তব্য আসছে, কিন্তু প্রবীণবাবুর বুকের ভেতরে একটা অদ্ভুত ভার। এই ট্রিপটা যেন আনন্দের জন্য নয়, এটা আসলে হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরিয়ে আনার একরকম চেষ্টা। স্যামের প্রিন্সিপাল ফোন করে দেখা করতে বলেছিলেন কিছুদিন আগে। মনে পড়ে প্রবীণবাবুর, চোখের সামনে ভেসে ওঠে সেই দিনটা। নিজের চেয়ারে বসে প্রিন্সিপাল, সামনে প্রবীণবাবু, একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে স্যাম। নীরবতা ভেঙে খুব গম্ভীর গলায় প্রিন্সিপাল বলেন, আপনার ছেলে কলেজে ড্রাগস নিয়ে ধরা পড়েছে। অনেকদিন ধরেই নানা রকম কমপ্লেন আসছিল ওর নামে। ব্যবহার ভালো না, মেয়েদের বিরক্ত করে, ইত্যাদি ইত্যাদি। তারপর এই ঘটনা। ও যে এই ধরনের অ্যাসোসিয়েশনে মেলামেশা করছে, আপনি জানতেন কিছু এ ব্যাপারে? মাথা হেঁট হয়ে যায় প্রবীণবাবুর। প্রথমে অসম্মতিসূচক মাথা নাড়েন, তারপর মুখ দিয়ে অস্ফুট স্বরে একটা শব্দ বের হয় শুধু। তিনি বলেন, না। ওকে আমরা 1 মাসের জন্য সাসপেন্ড করছি। কিন্তু আসল সমস্যা কোথায় জানেন? আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি, মা বাবা রিলেটিভসদের সঙ্গে ও সম্পূর্ণ ডিটাচড। ও নিজের মতো একা একা বড় হয়েছে। আপনারা কখনো ওকে সময় দেননি। বেসিক্যালি ও খুব একা। আর সব থেকে খারাপ ব্যাপার যে এটাতে ওর কিছুই যায় আসে না এখন আর। সুতরাং ওকে সুস্থ পথে ফিরিয়ে আনার দায়িত্ব আপনাদের। আমি বলতে বাধ্য হচ্ছি, ও যে ভুল পথে গেছে সেটার জন্য আপনারা বাড়ির লোকেরাও কিছুটা দায়ী। শোঁ শোঁ শব্দে হাওয়া বইছে। রাস্তায় গাড়ির হর্ন, পাখির ডাক মিলিয়ে যাচ্ছে। দূরে কোথাও বৃষ্টির সোঁদা গন্ধ ভেসে আসছে। জঙ্গলের রাস্তার পাশ দিয়ে প্রবীণবাবুর গাড়িটা মোরাম বেছানো রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে রিসর্টের দিকে। সামনেই বড় গেট। ছোট ছোট সুন্দর দোতলা কটেজওয়ালা একটা রিসর্ট। আলো জ্বলে উঠেছে চারপাশে। গুমোট অন্ধকার জমা হয়ে আছে রিসর্টের চারপাশে গাছের শাখা প্রশাখায়। নীল সুইমিং পুলের জল চাঁদের আলোয় চকচক করছে। এই সফরটা প্রবীণবাবুর কাছে কেবল দায়সারা কিছু নয়, এটা এক পুরনো স্মৃতির মুখোমুখি হওয়ার যাত্রা। একটা জায়গা যেখানে তিনি বহু বছর আগে এসেছিলেন। জায়গাটা পারুলের খুব পছন্দের, কিন্তু এই রিসর্টটার প্রসঙ্গ যতবার উঠেছে গা ভার হয়েছে প্রবীণবাবুর। কেউ জানে না এই সফর কোথায় নিয়ে যাবে তাদের। একটা বাহারি কাঠের গেটের দুপাশে ঝুলে থাকা বোগেনভেলিয়ার পাশ দিয়ে গাড়ি ধীরে ধীরে এসে থামে। দরজা খুলে একে একে নেমে আসে স্যাম, পারুল আর প্রবীণবাবু। পুরনো হারিয়ে যাওয়া স্মৃতি মনে করে পারুল গলায় খুশির আবেশ এনে বলে, সেই কবে লাস্ট এসেছিলাম তোমার বন্ধুদের ফ্যামিলির সাথে।
ব্যক্তিগত জীবনে পারুলের সঙ্গে সেই সম্পর্ক নেই প্রবীণবাবুর যে এসব কথায় তিনিও কোনো স্মৃতি রোমন্থন করবেন, তাই চুপ করেই রইলেন। চারদিক দেখতে দেখতে একটা জায়গা দেখিয়ে পারুল বলে, ওই জায়গাটায় বোন ফায়ার করেছিলাম, কত মজা হয়েছিল। তারপর লাস্ট 10 বছরে সব কেমন বদলে গেল আমাদের। জায়গাটা কিন্তু সেই আগের মতো নেই আর। কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আসলে পারুল ঠিকই বলেছেন। এই রিসর্টটার ভেতর ঢুকলেই মনে হয় গোটা পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ঝিলের জল একদম স্থির, কিন্তু মনে হয় তলার দিকে কিছু নড়ছে। হাওয়ায় গাছের ছায়া তুলছে, কুয়াশায় ঢেকে যাচ্ছে দিগন্ত। ফাঁকা সুইমিং পুলেও কি যেন সাঁতার কাটছে অসময়ে, বা হয়তো মনে হয় হঠাৎ কেউ পিছনে এসে দাঁড়িয়েছে, যেমন প্রবীণবাবুর মনে হচ্ছে। এই জায়গাটা যেন ওকে চিনতে পেরেছে। ভেতরে ঢুকেই পরপর গাছের সারি। ঝিঝি পোকার ডাকটা হঠাৎ হঠাৎ একদম থেমে যাচ্ছে। হলুদ আলোগুলোর নিচে অন্ধকারে যেন কেউ মরা মাছের মতো চোখ নিয়ে তাকিয়ে আছে। একটা ফিসফিসানি ভেসে আসে লেকের দিক থেকে, কাঁটা দেয় গায়ে। রিসেপশনের সামনে কাঁচের দরজায় ফেংসুই ঘণ্টা ঝুলছে। দেওয়ালে অদ্ভুত কতগুলো মুখোশ। কাঁচের গ্লাসের টুংটাং শব্দ নিয়ে একজন অপূর্ব সুন্দরী তরুণী ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসে দাঁড়ায়। লাল শাড়ি, টানা টানা চোখে কাজল, মোহময়ী তার উপস্থিতি। স্যাম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার চোখ ঘোরাফেরা করছে মেয়েটির শরীরের ভাঁজে ভাঁজে। সবটাই লক্ষ্য করে প্রবীণবাবু। পারুল এদিক ওদিক দেখতে দেখতে সোফায় এসে বসে মোবাইলে সেলফি তুলছে। তরুণী ট্রেটা এগিয়ে দিয়ে হাসি মিশ্রিত সুরে বলে, আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? না না, রাস্তা তো খুবই ভালো, আর তাছাড়া আমি ড্রাইভ করতেও ভালোবাসি। লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য একটা লোক পাঠান না প্লিজ। শিওর স্যার, এখন গেস্ট কম আছে, তাই স্টাফও কম। তাতে কি, আপনি আছেন তো। আপনার নামটা জানতে পারি? তানিয়া। ওহ গ্রেট, আমি স্যাম। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার নয়, স্যাম। স্যামের মতিগতি বুঝতে পেরে প্রসঙ্গ বদলাতে প্রবীণবাবু তানিয়ার উদ্দেশ্যে বলে, কিন্তু গেস্ট কম আসে কেন আপনি বলছিলেন? কারণটা খুব ফানি স্যার। সন্ধ্যের পর অনেকের ভয় লাগে, আনক্যানি ফিলিংস হয় নাকি, কিন্তু আপনাদের মতো যারা আসে তারা এটাই এনজয় করে হয়তো। কথাটা বলেই ভেতরে চলে যায় তানিয়া। স্যাম চোখ ফেরাতে পারে না ওর থেকে, তাকিয়েই থাকে অপলক, যতক্ষণ না সে অদৃশ্য হয়ে যায়। অদ্ভুত এক সম্মোহন। তানিয়ার পারফিউমের গন্ধটা থেকে গেছে রিসেপশনের সামনে। স্যাম একটা বড় শ্বাস নেয়। এইসব কোনো কিছুই চোখ এড়িয়ে যায় না প্রবীণবাবুর। মহিলাদের প্রতি আসক্তি তারও বরাবরের। স্যামের বয়সে তার পছন্দ ছিল তার থেকে বড় মহিলাদের। পরে বয়সের সাথে সাথে সেটা বদলেছিল। তখন ভালো লাগতো বয়সে ছোট মেয়েদের। রুমে শিফট করার পর থেকেই স্যাম বেপাত্তা। রুমে থাকার বান্দা সে নয়। সুইমিং পুলের ধারে, পার্কে, ছাতার মতো শামিয়ানার নিচে সে ঘুরে বেড়াতে লাগলো। একা নয়, পাশে তানিয়া। দুজনের হাসির শব্দ ভেসে এলো বাতাসে। বারান্দা থেকে প্রবীণবাবু ওদের দেখছিলেন। মনে মনে ভাবছিলেন, অন্তত হাসি ফিরেছে ছেলেটার মুখে। এদিকে মেয়েটিকেও তার বেশ মনে ধরেছে। এই ধরনের মেয়ে তিনি
এর আগেও দেখেছেন। অদ্ভুত একটা চটক থাকে উপস্থিতিতে। এরা পুরুষের কি পছন্দ, কোনটা অপছন্দ, এসব খুব ভালো বোঝে, আর নিজের প্রয়োজনে নির্দ্বিধায় সেগুলো কাজে লাগায়। কিছুটা নিজের মনে মনেই তিনি বলে উঠলেন, এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু সেটা এই রিসর্টে অফকোর্স নয়। তাহলে কোথায়? এই চোখ, এই হাসি কোথাও যেন দেখেছি। এমনকি গলার স্বরটাও মনে হলো আগে কোথাও শুনেছি আমি। রাত নেমেছে। পারুল ঘরে টিভিতে সিরিয়াল দেখছে। প্রবীণবাবু বারান্দায় দাঁড়িয়ে আছেন। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না। শিরশিরে একটা হাওয়া। বারান্দায় যেন তিনি একা নন, সঙ্গে অন্য কেউ আছে। মনে হচ্ছে আছে, কিন্তু নেই। প্রবীণবাবু বুঝতে পারলেন এই জন্যই এখানে গেস্ট আসে না আজকাল। ঘরের ভেতরে এসে বিরক্তি নিয়ে পারুলের দিকে তাকিয়ে বললেন, এখানে এসেও সিরিয়াল ছাড়তে পারছো না? আসার কি দরকার তাহলে? রুমের মধ্যে থেকে অ্যাটলিস্ট বারান্দায় এসেও তো বসতে পারো। পারুল আলতো হেসে ওঠে। টিভি থেকে চোখ না সরিয়ে হেঁয়ালি করে বলে, তোমার সাথে পাশাপাশি? আচ্ছা, আমরা লাস্ট কবে পাশাপাশি বসে দুটো মনের কথা বলেছি, তোমার মনে আছে? আমার তো নেই। হঠাৎ হলোটা কি তোমার? এতদিন জানতাম তুমি নিজের মতো থাকতে ভালোবাসো, সেটাই অভ্যেস হয়ে গেছে আমারও। পারুল হয়তো চেয়েছিল প্রবীণবাবু কিছু উত্তর দিক, তাহলে সে আরও দুটো কথা শোনাবে। প্রবীণবাবুও জানেন তার নিজেকে ডিফেন্ড করার মতো কিছু বলার নেই, তাই শান্তি বজায় রাখতে কথা না বাড়িয়ে বিরক্তি নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে যেতে গেলে পারুল আবার খোঁচা দিয়ে বলে, তুমি বরং শ্যামকে সামলে রাখো, যেমন বাবা তেমনি ছেলে। আসার পর থেকে ওই মেয়েটার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। হাবভাব দেখে মনে হচ্ছে ওই মেয়েটার সাথেই ও বেড়াতে এসেছে, আমরা কেউ নই ওর। আর মেয়েটাও তেমনি আদেকলা টাইপের, এমন করছে যেন শ্যামকে কতদিন ধরে চেনে। মাথাটা গরম হয়ে গেছিল প্রবীণবাবুর। দিন দিন চূড়ান্ত বিরক্তিকর হয়ে যাচ্ছে পারুলের কথাবার্তা, একেবারে যেন তার চেহারার সাথেই মানানসই। কিন্তু তিনি কিছু বলার আগেই তানিয়া এসে জানায় রাতের ডিনার রেডি, রেস্টুরেন্টে গিয়ে খেলেই সুবিধে। রুম সার্ভিসের ছেলেটির বাচ্চা অসুস্থ, সে আজ তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, সুতরাং রুমে খাওয়া সার্ভ করাটা একটু অসুবিধের। অনিচ্ছা সত্ত্বেও তাদের রাজি হতেই হলো। অদ্ভুত আলো আঁধারি গা ছমছমে একটা পরিবেশ। সিঁড়ি নেমে গেছে রিসর্টের বেসমেন্টে। একটা অ্যাকোরিয়াম, ঘোলাটে জল, শ্যাওলা জমেছে। কতদিন পরিষ্কার করা হয়নি কে জানে। ভেতরে কঙ্কালের মাথার মতো একটা গুহা। গরম ধোঁয়া ওঠা খাবার এলো, অপূর্ব স্বাদ। তবু যেন গলা দিয়ে খাবার নামছে না প্রবীণবাবুর। শরীরটা তার ভালো লাগছে না। এই বদ্ধ জায়গাটায় তার দম যেন আটকে আসছে। খাওয়া ছেড়ে উঠে পড়ে জানান তিনি রুমে যাচ্ছেন, কিন্তু রেস্টুরেন্টের দরজা পেরিয়ে সিঁড়িতে উঠতেই চমকে উঠলেন। কে যেন অ্যাকোরিয়ামের ভেতর থেকে ভেজা গায়ে বেরিয়ে এসে চলে গেল। মাথা ঘুরে পড়ে যেতে গিয়েও সামলে নিলেন রেলিংটা ধরে নিয়ে। এদিকে পারুল আর স্যামের খাওয়া প্রায় শেষ। ওরা অবাক হয়ে দেখল প্রায় হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছে প্রবীণবাবু। পারুল অবাক হয়ে জানতে চায়, কি হলো, ফিরে এলেছে? না, এমনি। শরীর খারাপ লাগছে? রিসর্টের মেয়েটা নেই বাইরে, ওকে বলতে পারতে পৌঁছে দিতে।
এর উত্তরে নিজের কিছুক্ষণ আগের অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই প্রবীণবাবুর নেই। তাছাড়া আজকাল পারুল কোন কথাটা ঠেস দিয়ে বলছে আর কোন কথাটা সত্যি মন থেকে তিনি বুঝতে পারেন না। তাকে চুপ করে থাকতে দেখে পারুল আবার বলে, আরে কি হলো? একটা কথা জিজ্ঞেস করলাম তো তোমায়। কি জানি, দেখিনি আমি। আছে হয়তো, যাবেটার কোথায়? এদিকে মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে রিসর্টটা। নিঝুম, যেন সাজানো গোছানো পরিত্যক্ত একটা প্রপার্টি। জঙ্গলের অন্ধকারের দিক থেকে ভেসে আসছে অচেনা শব্দ। ঝোড়ো হাওয়া বইছে। কয়েকটা শুকনো পাতা এসে পড়েছে সুইমিং পুলে। রিসর্টের ভেতরের আলো আধারি ঘাস জমি, গাছ, ল্যাম্পশেডগুলো সব বৃষ্টিতে ঝাপসা। একটা পাইপ দিয়ে বৃষ্টির জমা জল নেমে আসছে ছাদ থেকে। প্রবীণবাবুদের ডুপ্লেক্স টাইপের রুমটা ঠিক ওখানে, কিন্তু কোথাও নেই তানিয়া, জাস্ট নেই। আবহাওয়ার দুর্যোগ শুরু হয়েছিল ওনাদের আসার সময় প্রায় মাঝ রাস্তা থেকেই, কিন্তু ডিনার করার পর এত দুর্ভোগ পোহাতে হবে কল্পনাও করেননি প্রবীণবাবুরা। রিসর্টের বেসমেন্ট থেকে রুমে ফেরার রাস্তা হারিয়ে ফেলেছেন প্রবীণবাবু, পারুল, স্যাম তিনজনে। কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে মাথার ভেতরে। তিনজনেই পাগলের মতো রুমে ফেরার রাস্তাটা খুঁজেই চলেছে। কোনো কথা নেই একে অপরের সাথে। তিনটে বিধ্বস্ত শরীর আর অস্থির পায়ের শব্দ। অসহায়ের মতো বলে উঠলেন প্রবীণবাবু, আরে আবারও এটা তো সেই একই জায়গায় এসে গেলাম। এদিকটায় এসো তো দেখি একবার। আরে ধুর, বিরক্ত লাগছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আসার সময় এদিক দিয়ে এসেছিলাম নাকি সেটা অন্য কোনো সিঁড়ি ছিল? খেই হারিয়ে ফেললে মানুষ এরকম নিজের কাছে নিজেই প্রশ্ন করে, যার উত্তর তার নিজেরও অজানা। প্রবীণবাবু ধাঁধিয়ে গেছেন একদম। এদিকে তানিয়ার নাম ধরে বারবার ডাকতে থাকে স্যাম। তানিয়া, 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 হ্যালো তানিয়া। উফ, সাড়া দেয় না কেউ। হঠাৎ স্যাম নিজেই রাস্তা আবিষ্কার করে। অবশেষে স্যামের দেখানো পথ ধরে রুমে ফিরে আসে পারুল আর প্রবীণবাবু। ডিউপ্লেক্সের উপরের ঘরটা স্যাম এসেই দখল করে নিয়েছে। ওটা ওর একার। নিচে পারুল আর প্রবীণবাবু। বিছানায় গা এলানোর কিছুক্ষণ পরই ভস ভস করে নাক ডাকতে শুরু করলো পারুল। এদিকে প্রবীণবাবুর চোখে ঘুম নেই। অদ্ভুত একটা শিহরণ হচ্ছে শরীরে। একবার মনে হচ্ছে বারান্দার জানলার কাছে কারো যেন একটা ছায়া সরে গেল। আবার কখনো মনে হচ্ছে কাঠের মেঝেতে হেঁটে যাচ্ছে কোনো মহিলা। স্পষ্ট শুনতে পেলেন নুপুরের শব্দ। না, কোনো মনের ভুল নয়, কিন্তু কোথায় কে, আর থাকবেই বা কি করে? এইটা ভাবতে ভাবতে বারবার চোখ বুজেও ঘুমোতে পারছিলেন না প্রবীণবাবু। উপরের ঘর থেকে ভেসে আসছে অস্পষ্ট শব্দ, কখনো হাসি, কখনো চাপা গোঙানি। প্রবীণবাবুর মনে কৌতূহল ও দ্বিধা। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলেন। এখন তার সামনেই স্যামের ঘরের দরজা। প্রবীণবাবু থমকে যান দরজার কাছে। দরজাটা আধ খোলা। ফাঁক দিয়ে ভেতরের মৃদু আলো বেরোচ্ছে। কিছুটা ইতস্তত করে দরজার ফাঁকে চোখ রাখেন প্রবীণবাবু। ভেতর থেকে ভেসে আসছে ফ্ল্যাশ লাইটের ঝলকানি আর চাপা হাসির শব্দ।
এই বয়সেও কৌতূহল মরেনি প্রবীণবাবুর। তিনি দরজার ফাঁক দিয়ে তাকান। স্যাম আর তানিয়াকে বিছানায় প্রায় উলঙ্গ ঘনিষ্ঠ অবস্থায় দেখেন তিনি। মেয়েটি শুয়ে, স্যাম ক্যামেরা হাতে। ফ্ল্যাশের আলো মাঝে মাঝে ঘরকে আলোকিত করছে। স্যাম হাসছে। মেয়েটি হালকা গলায় কিছু বলছে, তবে কথাগুলো পরিষ্কার নয়। প্রবীণবাবুর চোখে একদিকে অপরাধ বোধ, ভয়, আর অন্যদিকে কৌতূহল আর কামনার মিশ্রণ। স্বগক্তির মতন অস্ফুট স্বরে তিনি বললেন, এভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয়। পারুল আচমকা বিছানায় না দেখে সন্দেহ করতে পারে কিছু, বা ওরাও যদি বুঝে যায় যে আমি দরজার বাইরে, সেটা খুব জাতা লজ্জার ব্যাপার হবে। কিন্তু কিন্তু এটা ঘটল কিভাবে? কখনই বা মেয়েটা ফিরে এলো? আমাদের ডিনার করতে বসিয়ে সেই যে হাওয়া হয়ে গেল, তার মানে কি এটা স্যাম আর তানিয়ার প্ল্যান? না না, এত সাহস স্যামের হবে না। এতটা বাড়াবাড়ি স্যাম করতে পারে ধারণা ছিল না। না না, এবার আমার ফিরে যাওয়া উচিত। ওরা টের পেয়ে গেলে লজ্জার এক শেষ হবে। আমি যাই। তিনি মনে মনে যাই ভাবুন না কেন, ওর খাওয়া প্রবীণবাবু দরজা থেকে সরে আসতে পারছেন না। আসলে চোখ ফেরানোর ক্ষমতা তিনি হারিয়েছেন। মেয়েটি আক্ষরিক অর্থেই নিজেকে সমর্পণ করেছে স্যামের সামনে। স্যাম নিজের ক্যামেরাটা দিয়ে পর পর ছবি তুলে যাচ্ছে। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে পারল না সে। ক্যামেরাটা টেবিলে ছুঁড়ে ফেলে বিছানায় ব্যস্ত হয়ে পড়ল দুজনে। প্রবীণবাবু যেন নড়তে পারছেন না, ইত্যাদি নানান ভাবনার তোলপাড় চলছে তার মনে। একবার পেছনে ফিরেও এগোতে পারলেন না তিনি। আবারও দরজার ফাঁকে চোখ রাখতেই হলো। এ মেয়ে তো আগুন, যে কোনো পুরুষ পুড়ে ছাই হয়ে যাবে সে আগুনে। মেয়েটিকে শেষবার দেখে নেওয়ার লোভ সামলানো তাই তিনি দেখলেন স্যাম দরজার দিকে পিঠ করে ঝুঁকে পড়েছে মেয়েটির তলপেটের দিকে। আর মেয়েটি হঠাৎ মুখ তুলে তাকায় সোজা দরজার দিকে। প্রবীণবাবুর চোখ বিস্ফারিত। দরজার ফাঁক সামান্য নড়ে ওঠে বাতাসে। মেয়েটির মুখে চূড়ান্ত অবজ্ঞা, ঠোঁটে এক রহস্যময় হাসি। লজ্জা বা ভয় কিছুই নেই, বরং একরকম আমন্ত্রণ। দুজনের চোখ একে অপরের দিকে স্থির। প্রবীণবাবু হঠাৎ সরে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে নেমে আসেন। তিনি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছেন। ঘামে ভেজা মুখে অস্বস্তি আর তীব্র আকর্ষণ। হতচকিত তিনি। বারবার সেই সব দৃশ্য ভেসে উঠছে তার চোখের সামনে। তিনি মনে মনে বিড়বিড় করতে থাকেন, মেয়েটা আমায় দেখে বিন্দুমাত্র অস্বস্তিতে পড়েছে বা লজ্জা পেয়েছে এরকম একবারের জন্য মনে হচ্ছে না, কিন্তু বরং একজন অল্প বয়সীর সঙ্গে বিছানায় থাকাকালীন অন্য একজন বয়স্ক মানুষ তাদের দেখছে, এই পুরো বিষয়টা হয়তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সে। আচ্ছা, মেয়েটি ওরকম করছিল কেন? তাজ্জব ব্যাপার। নাকি আমি ভুল দেখলাম? তবে কি আমি নিজেই উত্তেজনার বশে? না না না, তা কি করে হয়? কোথাও কোনো ভুল নেই। মেয়েটি এক দৃষ্টে তাকিয়েছিল সোজা, আর সেটা আমার দিকেই। এরকমও হয় মানুষ? কি জানি বাবা। অন্যদিকে পারুল পাশ ফিরে শুতে গিয়ে দেখে প্রবীণবাবু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। সে ভালো করে দেখে, হ্যাঁ, জেগেই তো আছে, এবং বেশ থতমতো একটা ভাব তার মধ্যে। পারুল বিছানায় উঠে বসে জল খায়।
মোবাইলটা নিয়ে দেখে 2:45 বাজে। অবাক হয়ে প্রবীণবাবুর উদ্দেশ্যে সে বলে, কি হলো, তুমি ঘুমোওনি এখনো? তখন থেকে জেগে বসে আছো? না, ঘুম আসছে না, তুমি ঘুমাও। পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আবার শুয়ে পড়ে পাশ ফিরে। কয়েক মুহূর্ত নড়াচড়া করে, তারপর আবার বলে, তুমি না ঘুমাও, ঘরটা অন্ধকার করে দাও অন্তত। উফ, আমার লাগবে না নাইট ল্যাম্প আর এই কি কি আছে এগুলো লাগবে না। আর হ্যাঁ, ওই জানলার পর্দাটা প্লিজ ওটা টেনে দাও। উফ, আমার আলো আসছে মুখে, বন্ধ করো এগুলো সব। ইচ্ছে না থাকলেও ঘরটা অন্ধকার করে দিলেন প্রবীণবাবু। জানলার পর্দা সরাতে গিয়ে মনে হলো তানিয়াকে দেখতে পেলেন। ভেজা শরীর, চুল থেকে টপ টপ করে জল পড়ছে, শাড়িটা ভিজে লেপ্টে আছে শরীরে। প্রবীণবাবু বিড়বিড় করে বলে উঠলেন, মেয়েটা এখানে কি করে এলো? তাহলে ওপরে কে ছিল? একটা অজানা আশঙ্কা, কৌতূহল, পারভার্সন, সম্মোহন, নাকি অন্য কিছু? প্রবীণবাবু ঠিক বুঝতে পারছেন না। শুধু বুঝতে পারছেন উপরের ঘরটা যেন তাকে টানছে। সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে পা টিপে টিপে আবার উপরের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। দরজাটা একইভাবে ফাঁক হয়ে আছে। উঁকি দিতেই বুঝলেন ঘরটা খালি। আলো আঁধারিতে স্পষ্ট যে ঘরে কেউ নেই। ঘরটা একবার ভালো করে জরিপ করলেন তিনি। হতবাক প্রবীণবাবু নিজের মনেই বলে উঠলেন, কখন নেমে গেল ওরা? কোথা দিয়েই বা নামলো? একটু আগেই তো নিজের চোখে দেখলাম দুজনকে। ওই তো টেবিলে স্যামের ক্যামেরাটা পড়ে আছে এখনো। ঘরের অন্য কোনো পাশে বা বাথরুমেও কেউ থাকতে পারে, সেই সম্ভাবনা থেকে খুব সতর্ক হয়ে সাহস করে ঘরের ভেতরে ঢুকলেন তিনি। এক মুহূর্ত একটু দোনামোনা করে হাতে তুলে নিলেন ক্যামেরাটা। মনে মনে ভাবছেন, এখানেই নিশ্চয়ই সেই ছবিগুলো থাকবে। টের পেলেন উত্তেজনায় বুক কাঁপছে তার। ক্যামেরা অন করে রিপ্লে বোতামে চাপ দিলেন। মৃদু আলোতে বিছানার ছবি, ফাঁকা বিছানা। আগেরটা দেখার জন্য ক্লিক করলেন। আশ্চর্য, এটাতেও ফাঁকা বিছানা। কয়েকটা ছবি পিছিয়ে গেলেন। কি একই ছবি পরপর, নিপাট ফাঁকা বিছানা সব কটাতেই। কি মনে হতে ছবির টাইম স্ট্যাম্পটা দেখলেন তিনি। হঠাৎ একটা ছবিতে থেমে গেলেন প্রবীণবাবু। জানলার বাইরে কিছু একটা নড়ছে। চোখ কুঁচকে জুম করলেন। বিছানার পাশে জানলা, জানলার বাইরে গাছ, আর গাছের ডালে অস্বাভাবিক কিছু নড়ছে। গাছের ডালে বসে আছে একটা নারী। ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে, আর চোখে নেই কোনো মনি, শুধু ফাঁকা সাদা দৃষ্টি। না, এগুলো তো সব সেই সময়েরই ছবি। ঠিক এই সময় তো আমি। তাহলে স্যাম ঘরে নেই কেন? আর মেয়েটাই বা কোথায়? ওকেই বা দেখা যাচ্ছে না কেন? স্যাম যে ছবি তুললো, ফ্ল্যাশ হলো ক্যামেরায়। শরীরে কোনো শক্তি পাচ্ছেন না প্রবীণবাবু। তার মাথাটা ঘুরছে। আচমকা ক্যামেরাটা হাত থেকে তার পড়ে যায়। দ্রুত কয়েকটি সুতো জুড়ে ফেললেন তিনি। যদি তিনি ঠিক বুঝে থাকেন, তাহলে তো স্যামের বিপদ, ভীষণ বিপদ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি সোজা দৌড়লেন জানলার দিকে। সুইমিং পুলের দিকে তাকিয়ে দেখেন কেউ যেন জলে নেমেছে। তরঙ্গ উঠেছে সেখানে। ভয়ে ছ্যাঁত করে উঠল তার বুকটা। পাগল পাগল লাগছে। প্রচন্ড আতঙ্কে মাথা কাজ করছে না তার। প্রবীণবাবু স্যামকে দেখতে পেলেন।
সুইমিং পুলের মাঝখানের দিকে ভেসে ভেসে এগিয়ে চলেছে সে। সামনে ভাসছে সেই মেয়েটি, তাকে পথ দেখিয়ে এগিয়ে চলেছে, যেন দড়ি দিয়ে বাঁধা রয়েছে, টেনে নিয়ে যাচ্ছে কেউ। প্রবীণবাবু আতঙ্কে বোবা, চেঁচাতে গেলেন, কিন্তু গলা দিয়ে তার একটুও শব্দ বেরোল না। বিস্ফারিত চোখে তিনি শুধু দেখলেন সেই পিশাচিনী এবার তার লম্বা চুল দিয়ে পেঁচিয়ে ধরেছে স্যামের গলা। এতক্ষণে স্যামের সম্বিত ফিরেছে হয়তো, ছটফট করছে সে। থরথর করে কাঁপছেন প্রবীণবাবু। দেখলেন মেয়েটির সেই কামিনী রূপটাও উধাও হয়ে গেছে। তার চেহারা এখন একেবারে ছবির দেখা সেই কুৎসিত নগ্নিকার মতো, চোখের কোটর মণিহীন সাদা, চাঁদের আলোয় যেন জ্বলছে। চিৎকার করে স্যামকে ডাকতে গিয়ে দেখলেন, স্যাম! না, তার গলা দিয়ে এখনো শব্দ বেরোচ্ছে না। বাবা, বাবা, প্লিজ প্লিজ হেল্প মি বাবা, আমি ডুবে যাচ্ছি বাবা, প্লিজ হেল্প করো। প্রবীণবাবুর পা দুটো যেন মাটিতে আটকে গেছে, নড়ার ক্ষমতা নেই। এদিকে সেই মেয়েটি জলের গভীরে টানতে শুরু করেছে স্যামকে। দেখতে দেখতে স্যামের শরীর জলের তলায় হারিয়ে গেল। জলে ডুব দেওয়ার আগে সেই পিশাচিনী জানলার দিকে তাকালো একবার। সেখানে পাগল প্রায় প্রবীণবাবু স্থির হয়ে দাঁড়িয়ে। অজ্ঞান হবার আগে তিনি শেষবারের জন্য সেই পরিচিত মনেহীন চোখ দুটো দেখতে পেলেন। তারপরেই সে ডুব দিল অতলে, আর সঙ্গে সঙ্গে বুদবুদগুলো অদৃশ্য হয়ে গেল। এ যেন হুবহু অনেকদিন আগের এক রাতের ঘটনার পুনরাবৃত্তি। নারী সঙ্গের নেশায় বেপরোয়া প্রবীণবাবুর অফিসের কাজ, ট্যুর ইত্যাদির বাহানায় বয়সে ছোট নানা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় এক সময়। তেমনই একটি মেয়ে ছিল তনয়া। হ্যাঁ, রিসোর্টের মেয়েটি নিজেকে তানিয়া বলে পরিচয় দিলেও প্রবীণের সেই প্রেমিকা তথা শয্যা সঙ্গিনীর নাম ছিল তনয়া। সেই সময়ে একটি যুবতী মাসের পর মাস তার অনুগ্রহ প্রার্থী ছিল। প্রবীণবাবুকে অনেক রোমাঞ্চ, উদ্দামতা আর সুখের মুহূর্ত দিয়েছিল মেয়েটি। ঘড়ি উল্টে যাচ্ছে দ্রুত। সেই নির্মম রাতটার কথা মনে পড়ছে। তার চোখের সামনে ভেসে উঠছে কিছু দৃশ্য। একটা পুরনো রিসোর্টের পাশ দিয়ে নেমে গেছে সরু পথ। দূরে সুইমিং পুল, জলে চাঁদের আলো ঝিকমিক করছে। বাতাসে কুয়াশা, ভিজে ঘাস। দূরে কোথাও প্যাঁচার ডাক। বারান্দায় ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে চুমুক দিয়ে তাকিয়ে থাকে অল্প বয়সের প্রবীণ। একটা সিগারেট জ্বলছে অন্ধকারে। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, রেলিংয়ে কনুইয়ের ঠেস দিয়ে। সে মেয়েটিকে বলে, ড্রিঙ্ক নিতে পারতে একটা ছোট করে। তুমি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছই না প্রবীণ। আমি প্রেগনেন্ট। তো মানে আমি মা হতে চলেছি, আর সেই সন্তান তোমার, তুমি নিজেও জানো। অ্যাবর্ট করিয়ে নাও, আমি টাকা দিয়ে দেবো। আমি একা সামলাবো সব, তোমার কোনো দায়িত্ব নেই। ফালতু বাজে বকছো কেন? আমার যা বলার বলে দিলাম তো। আর তুমি তো এটাও বলেছিলে যে তোমার নাকি ডিভোর্স হবে, তারপর আমরা একসাথে থাকবো। সেটা শুধু শোয়ার জন্য না, কাপুরুষ একটা। প্রবীণের মুখে এক ঝলক ছায়া, তারপর আচমকা হাত ওঠে, সজোরে থাপ্পড় মারে। স্কাউন্ডারেল! বিয়ে করার শখ হয়েছে না? বিয়ে করবি আমাকে? ছিটকে পড়ে মেয়েটি। একটা
খোঁচা জায়গায় তার মাথাটা গিয়ে লাগে। দরদর করে রক্ত বেরোতে থাকে ক্ষতস্থান দিয়ে। আর্তনাদ আর গোঙানির শব্দ। একটা সময়ে শব্দটাও থেমে যায়। তখন গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, নিঝুম। কেউ ছিল না চারপাশে। কিন্তু তখনও বেঁচে ছিল সেই মেয়েটি। ওই অবস্থাতেই তাকে টানতে টানতে লেকের ধারে নিয়ে এসেছিল প্রবীণ। একটা পাথর জোগাড় করে মেয়েটির কোমরে বেঁধে দিয়েছিল। তারপর সামান্য ধাক্কা দিতেই সে গড়িয়ে পড়ে গেছিল জলে। জলে ফেলে দেওয়ার সময় ঈষৎ কাতরে উঠেছিল মেয়েটি। হয়তো জ্ঞান ফিরে এসেছিল তার। পরদিন সকালে রিসর্টের কর্মচারীরা দেখল লেকের ধারে পড়ে আছে দুটি দেহ, একজন বয়স্ক পুরুষ আর একজন যুবক। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, শুধু লেকের জলে ভাসছে লাল শাড়ির ছেঁড়া টুকরো, আর কুয়াশার ভেতর এক অদ্ভুত গন্ধ, পচা জলের, হারানো সময়ের। সময় গড়িয়েছে। সিলভার লেক রিসর্ট এখন খালি। তবু রাতে কেউ জানলার পাশে দাঁড়ালে শুনতে পায় এক মৃদু আর্ত গলা। জলের ভেতর থেকে কেউ যেন ফিসফিসিয়ে বলে, আমি তো বলেছিলাম একদিন ফিরবো, একদিন ফিরবো। অতল জলের নিচে সবকিছুই থেমে যায় না, পাপ ভাসে না, কিন্তু হারায়ও না। একদিন সে ফিরে আসে জল পিশাচীর রূপে। নমস্কার, আমি ডক্টর রিকসুন্দর বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজের ভূতকথা সিরিজের প্রথম গল্প অতল জলের টান। কেমন লাগলো গল্পটা? গা ছমছম করছে না? গ্রাম বাংলার নিশুতি রাতে এরকম পুকুরের ধারে কত ঘটনাই না ঘটে। আপনাদের অভিজ্ঞতায় আছে কিছু? আসলে এই জল পিশাচি আমাদের যে বাংলা, আমাদের যে ছড়িয়ে থাকা দিঘি, আমাদের পুকুর, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। কি করে জল পিশাচি? জল পিশাচি থাকে গভীর জলে। আর কেউ যদি সাঁতার না জেনে অথবা কোনো অপরাধ করে জলের ভিতর যায়, তাকে ডুবিয়ে মেরে দেয়। শুধু ডুবিয়ে মারে না, তার সঙ্গে সঙ্গে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিকারও চায়। তবে কেন এই গল্পের অবতারণা? এই গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সংগ্রহ করা গেছে কয়েকটি মৌখিক পরম্পরা। কি সেই গল্প? না, মহিলারা যখন একা একা দিঘির ধারে বা পুকুর ধারে তাদের জামা কাপড় হোক, বাসনপত্র হোক নিয়ে যেতেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের একটা নিরাপত্তাহীনতা কাজ করত। কিন্তু এই জল পিশাচি এই মহিলাদের জন্য হয়ে উঠত রক্ষাকারী। কিভাবে? কারণ এই জল পিশাচি থাকলে চট করে দুষ্টু মানুষরা আসতো না। এছাড়াও যারা সাঁতার জানতো না, তারাও যাতে চট করে জলে নামতে না যায়, সেই কারণে ছড়িয়ে রাখা হতো জল পিশাচির গল্প। জল পিশাচিরা মাঝে মাঝে জল থেকে বাইরে উঠে আসতো, গাছে থাকতো এবং তাদের চোখের পাতা থাকে না। আপনারা কেউ যদি কখনো জল পিশাচি দেখে থাকেন, আমাদের জানাতে ভুলবেন না। এরকম অনেক নতুন নতুন ভূতের গল্প নিয়ে শুনতে থাকুন আমাদের ভূত কথা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। গল্প পাঠে ছিলাম আমি অনুরণ সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন শুভায়ন রায়, পাপিয়া রাই চক্রবর্তী, অনুরণ সেনগুপ্ত ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।